ছেলেরা মসজিদ থেকে জুমার নামাজ পড়ে এসে তৈরি হতে যায়, যেহেতু ওদের সময় কম লাগে তৈরি হতে। আর মেয়েরা বেলা 12:30টার সময় জোরে নামাজ পড়ে তৈরি হতে হতে এখনও তারা তৈরিই হচ্ছে। দুপুর 2:15-তে ওরা সবাই পার্শ্ববর্তী মসজিদে যায়। সেখানের ইমাম ওদের আবার বিয়ে পড়াবে। তোরা হাতে বিভিন্ন রঙের ও বিভিন্ন ধরনের ফুলের তোড়া নিয়ে মসজিদে অগ্রসর হয়। মিহাল তুলির দিকে হাঁ করে তাকিয়ে আছে, চোখ ফেরাতে পারছে না। মিহালের এভাবে তাকানো দেখে ছেলেরা ও মেয়েরা উভয় নিজেদের মধ্যে হাসাহাসি করছে, আর তোর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। শেষে রনক মিহালের কাঁধে হাত রেখে বলে, ভাই, এমনভাবে তাকিও না, নজর লেগে যাবে। সে তো তোমারই বউ, তাই না? কথাটা শুনে মিহাল নিজের চোখ নামিয়ে নেয়। তা দেখে সবাই মিটমিট করে হাসছে। তোর তো সেই কখন থেকে মিহালের এভাবে পলকহীন তাকিয়ে থাকায় লজ্জায় মাথা নুয়ে রেখেছে, এখনও মাথা ওঠাতে পারল না। আজ তার সব দিনের তুলনায় অতিরিক্ত লজ্জা লাগছে। হয়তো আজকে নতুন করে স্বামী স্ত্রীর সম্পর্ক প্রবেশ করবে, তাই। তুরেরও খুব ইচ্ছে করছে মিহালের দিকে তাকিয়ে থাকতে। সে এতদিন ভাবত মিহালকে হয়তো নীল রঙের মধ্যে ডার্ক ব্লু রঙেই সুন্দর লাগে, কিন্তু ওকে হালকা আকাশিতেও অনেক সুন্দর লাগে। মোট কথা তুরের কাছে এখন মনে হচ্ছে পৃথিবীর যে কোনো রঙে মিহালকে অসম্ভব সুন্দর লাগে। ফুলের পর্দার দুই পাশে বর ও কনেকে বসানো হয়। এরপর ইমাম সাহেব ইসলামিক শরীয়ত মোতাবেক ওদের আবারও বিয়ে পড়ায়। বিয়ে পড়ানোর পর ফুলের পর্দা ফাঁকা করে মিহাল তুলের কপালে নিজের অধর স্পর্শ করে। বিয়ের কার্যক্রম সমাপ্ত। এরপর ওরা বাংলোতে ফিরে আসে। বাংলোতে এসে নতুন বরকনেকে আলাদা 2 রুমে রেখে মিহালের রুমটাকে বাসরের মতো সাজানো শুরু করে সবাই মিলে। বাসর সাজানোর এক ফাঁকে রাফি লক্ষ্য করে ইয়ানার মুড অতটা ভালো না। অবশ্য রাফি এটা গত 2-3 দিন ধরেই লক্ষ্য করছে। রাফি ইয়ানাকে নিয়ে নিজেদের রুমে যায়। ইয়ানাকে বিছানায় বসিয়ে নিজে মাটিতে বসিয়ে ওর হাত ধরে জিজ্ঞাসা করে, কি হয়েছে ইনু তোমার? অনেক দিন ধরে লক্ষ্য করছি তুমি হাসি খুশি না, কেমন যেন মুখ গম্ভীর করে রাখো, কারণটা কি? মুখের ভাবগতির পরিবর্তন না করেই ইয়ানা জবাব দেয়, আমার আবার কি হবে, ছাড়ো তো, যাও ওদের বাসর সাজাও গিয়ে। রাফি বুঝতে পারে কী কারণে ইয়ানার এরকম ভাবগতি, তাই রাফি বলে, কেন তুমি তুর ও মিহালকে মেনে নিতে পারছো না সেটা আমি বুঝতে পারছি না। তানজিনা তো নিজের জীবনে সুখেই আছে, তাহলে কেন ওদের এই আনন্দের দিনেও মুখ ভার করে আছো? ওদের খুশিতে সামিল হচ্ছ না? ইয়ানা রাফির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, আর রাফিও ইয়ানার মুখের দিকে তাকিয়ে আছে। ভালোবাসা পরিবর্তনশীল, তাই না? আজ একে ভালোবাসলাম তো কাল ওকে ভালোবাসলাম। রাফি অবাক চোখে ইয়ানার দিকে তাকিয়ে আছে, আর ইয়ানা ভাবলেশীনভাবে বসে আছে। রাফি তা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, না তো ভালোবাসা পরিবর্তনশীল, না তো ভালোবাসার নিঃশেষ আছে, কিন্তু কথা একটাই, সঠিক মানুষকে ভালোবাসতে হয়। ভালোবাসলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কালো ফর্সা, ধনী গরিব এগুলো ম্যাটার করে না। ভালোবাসতে টাকা পয়সা লাগে না, শুধু লাগে একটা সুন্দর মন যা ভালোবাসতে জানে। সবচেয়ে নির্মম একটা কথন, কারো কারো জীবনে সত্যিকারের ভালোবাসা প্রথমে আসে, আবার কারো কারো জীবনে শত ধোঁকা ও মিথ্যা ভালোবাসার পরে সত্যিকারের ভালোবাসা শেষে আসে। কেউ কেউ কাউকে ভালোবেসে ভুলতে না পেরে পাগল হয়ে যায়, আর তাদের পাওয়া যায় মেন্টাল অ্যাসাইলামে বা রাস্তার ধারে ধারে। আবার কেউ কেউ অন্য কারো সত্যিকারের ভালোবাসার স্পর্শে এসে আগের মিথ্যা ভালোবাসা ভুলে যায়, কারণ তা পীড়াদায়ক। তানজিনাকে মিহাল ভুলতে বাধ্য হয়েছে তুরের সত্যিকারের ভালোবাসার কাছে হার মেনে। আর আমরা সবাই জানি মিহাল নিজের আত্মসম্মানে করা আঘাত সহ্য করে না। আর যে মেয়ে মিহালের মনে ভালোবাসার সূত্রপাত হওয়ার পর থেকে মিহালের আত্মসম্মানে আঘাতের উপর আঘাত দিয়েই চলেছে, এমনকি ওদের বিয়ের পরেও সিনিয়র ডাক্তারের সামনে স্বামীকে বন্ধু বলে পরিচয় দেয়, আবার প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট কথা বলার জন্য সময় করে উঠতে পারে না, অথচ কাজে অকাজে সিনিয়রের পিছে পিছে ঘুরে আর নিজের স্বামীকে বলে সে ব্যস্ত আছে। এত অবহেলা পাবার পরেও মিহাল তানজিনার সাথে কথা বলেছে শুধু জানতে কেন এমন করছে আর কি চায়। সত্যি বলতে ভালোবাসার জেদ থাকা ভালো, তবে মায়া থাকতে হয়, আর যা মিহালের মনে তানজিনার জন্য ছিল না, ছিল শুধু জেদ, যা তানজিনাকে বিয়ে করে নিজের করে রেখিয়ে বুঝিয়ে দিতে যে এতদিন যাকে অবহেলা ও অপমান করেছে আজ তার সাথেই তোমার জীবন কাটাতে হচ্ছে। কিন্তু দেখো মিহাল শেষ পর্যন্ত নিজের জেদ থেকে বেরিয়ে আসতে পেরেছে, আর পেরেছে কারো প্রতি মায়া, জেদ ও ভালোবাসার মিশ্রণে এক পূর্ণাঙ্গ অনুভূতিতে ভালোবাসা জাগ্রত করতে।
ইয়ানা সবটা শুনল খুব মনোযোগ দিয়ে এবং বুঝলো, কিন্তু মনে একটা খচখচানি থেকে যায় তার, কারণ তানজিনার বিয়ের খবর ও ডিভোর্সের কথা জানাজানি হলে আর সেটা নিয়ে যদি কোনো সমস্যা পড়ে হয় তো তানজিনা কি করবে তা ইয়ানা নিজেও ভাবতে পারছে না। এরপর ইয়ানা হাসি মুখে রাফির সাথে যায় ও বাকি কাজে হাসি মুখে হাত লাগায়। তুর্কে লাল বেনারসি লাল ব্লাউজের সাথে পরিয়ে, সাথে লাল লিপস্টিক, কাজল, মাস্কারা, সোনালি ঝুমকো, ডায়মন্ডের ছোট্ট নোজপিন, স্বর্ণের দুটি চিকন চুড়ি, স্বর্ণের প্লেন আংটি, স্বর্ণের চেন, চুলে মাছ সিথি করে খোপা, সাথে বিভিন্ন রকম ফুলের গাছটা। মিহালের মা তুর্কি সুস্থ হবার পর স্বর্ণের নোজপিন, আংটি ও দুটি চিকন চুড়ি দিয়েছিল, আর তুর সেগুলো সাথে করে নিয়ে এসেছিল এই ভেবে যদি মিহাল তাকে কোনোদিন স্ত্রীর অধিকার দেয় তখন থেকে পড়বে। সাজানো শেষে হরেক রকম ফুলে সজ্জিত বিছানায় তুর্কি বসিয়ে দিয়ে আসে। রাত প্রায় 10:30টার দিকে মিহাল রুমে আসে, আর তুর তো সেই 9টা থেকে বসে থেকে এখন বিছানা থেকে নেমে রুমের মধ্যে একটু হাঁটছিল। দরজা খোলার শব্দে তুর অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে যায় যেখানে ছিল। পুরো রুম ছোট বড় কিছু ক্যান্ডেল ও দুটা ল্যাম্প দিয়ে আলোকিত। মিহাল দরজা লাগিয়ে কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে থেকে বেডের পাশে দাঁড়ানো তুর্কি দেখল। কেমন যেন নিজেকে গুটিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। লাল বেনারসি পরিহিত তুর্কে ল্যাম্প ও ক্যান্ডেলের আলোয় কোনো অপসরী থেকে কম লাগছে না। মিহালের তো এখন তুর্কে এমন আবছা আলো দেখে মন ভরছে না, তাই আগের সুইচ বোর্ডে রুমের লাইট অন করে। এতক্ষণ রুমে হলুদাব নিকোষ কালো আলো পরিপূর্ণ থাকায় তুরের চোখে সাদা আলো পড়ায় চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসে। মিহাল এরই মধ্যে তুরের কাছে এসে পড়ে, চোখে হাত দিয়ে আড়াল করে সাদা আলো সরে যাওয়ায় অপেক্ষা করছে। তখন আর মিহাল এসে তুরের চোখের উপর থেকে তুরের হাত সরিয়ে দিলে পিট করে চোখ খুলে তুর। মিহাল তুরকে মন ভরে দেখে একেবারে অপলক তাকিয়ে আছে। মিহালের কাছে আজকে তুরকে পাক্কা বউ লাগছে। ওদের মাঝে দূরত্ব এখন শুধু 1 হাত। তুর তো মিহালের এমন চাহনি দেখে লজ্জায় কুকড়ে গেছে। তুর ভাবে, লোকটা এমন কেন? শুধু আমাকে লজ্জা দেওয়ার ধান্দায় আমার দিকে এক পলকে তাকিয়ে থাকে। আগে তো ফিরেও দেখতো না। শেষেরটুকু ভেবে নূরের মন খারাপ হয়ে যায়, তাই নূর মাথা নিচু করে অন্য পাশে মুখ ঘুরিয়ে নেয়। মিহাল তুরের হঠাৎ এভাবে মুখ ঘুরিয়ে নেওয়াতে বুঝতে পারে না কি হয়েছে, তাই তুরের থুতনিতে হাত রেখে নিজের দিকে ঘুরায় আর বলে, কি হলো? হঠাৎ করে মুখ ঘুরিয়ে নিলে যে? কিছু না। কিছু তো হয়েছে, বলো। লজ্জা লাগছে তোমার? তোর মাথা আবার নিচু করে ডানে বামে নাড়িয়ে না জানায়, আজ থেকে আমরা পূর্ণাঙ্গ রুমে স্বামী স্ত্রী, তাই তোমার মনে যা আসবে আমাকে বলে দিবে। ভালোবাসি তোমায়। জানি কথাটা তোমাকে আগেও বলেছি, তবে তুমি বিশ্বাস করেছো কি না তা জানি না। তোর হকচকিয়ে যায় মিহালের কথায়, তাড়াতাড়ি করে বলে, তুমি ভুল বুঝছো। আমি বিশ্বাস করি তুমি আমায় ভালোবাসো, শুধু কখনো ছেড়ে যেও না প্লিজ। আমি নিতে পারবো না সেটা। কথাটা বলতে বলতে চোখে পানি চলে আসে তুরের, আর মিহাল তা দেখে চোখ থেকে তা গড়িয়ে পড়ার আগে 2 চোখের ওয়াটার লাইন থেকে মিহাল নিজের আঙ্গুল দিয়ে মুছে নেয়। এরপর তুরের কপালে নিজের অধর স্পর্শ করায় খুব সময় নিয়ে। তুর এমনটাই আখি যুগল নমিত রেখে লাজুক হাসে। রুমের লাইট বন্ধ করে আবার আগের মতো করে নেয়। তুরকে বিছানায় বসিয়ে মিহাল পূর্ব পাশের জানালার গ্লাস লাগিয়ে পর্দা টেনে দেয়, সামান্য ফাঁকা রাখি যাতে বাইরের আলো প্রবেশ করতে পারে। এরপর নিজে এসে তুরের পাশে বসে আর বলে, তোমার জন্য এই উপহারটা এনেছি। হাতের মধ্যে একটা রিং বক্স নিয়ে বলে। এরপর এটাকে খুলে বের করে একটা ছোট্ট ডায়মন্ড পাথরের রিং। রিংটা তুরের অনামিকা আঙ্গুলে পরিয়ে দেয় আর তুরের হাতে নিজের ঠোঁট স্পর্শ করে। কিছুক্ষণ ওরা রুমের দক্ষিণ দিকের দরজা, যেটা দিয়ে গার্ডেনের বাম পাশে যাওয়া যায়, সেটা খুলে একে অপরের বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে আকাশ দেখে। এরপর মিহাল তুরকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দরজাটা যেয়ে লাগিয়ে দিয়ে নিজে তুরের পাশে একদম কাছাকাছি এসে বসে। বলে, আজ সম্পূর্ণরূপে তোমাকে চাই আমার করে, অনুমতি দিবে? তোর কিছু না বলে মাথা নিচু করে লাজুক মুখে আঙ্গুল দিয়ে বিছানা সাদা চাদরটার উপর বিছানো ফুলের পাপড়িগুলো করছে। কি হলো বলো? কথাটা বলে মিহাল আবারও তুরের থুতনিতে হাত দিয়ে মাথা উঁচু করে নিজের বরাবর করে। তো নিজের রাখি জোড়া মুদন করে রেখেছে তা দেখে মিহাল চোখের উপর ফু দেয়, আর তুর সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে মিহালের বুকে মুখ লুকায়। একে অপরকে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নেয় দুজনে। পূর্ণতা পায় ওদের ভালোবাসার স্পর্শ। রাত 2:45। তুর মিহালের বুকে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে আছে। প্রচণ্ড পেট ব্যথা ও শীতে কুকড়ে আছে তুর।
একটা মোটা হোয়াইট ব্ল্যাঙ্কেট ও শীত মানাচ্ছে না, তার উপর আজকে মাঝরাতের দিকে ভারী তুষারপাত পড়া শুরু হয়েছে, কিন্তু রাত 12টার আগ পর্যন্ত হালকা তুষারপাত পড়ছিল, যা শরীরে সয়ে যাচ্ছিল কিছুটা। একটা কথা আগের পর্বে বলতে ভুলে গেছি, ওরা যখন গার্ডেনের পাশে দরজার সামনে বসেছিল তখন গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে নিয়েছিল। তোর ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ব্যথার কারণে ঘুম আসছে না, তাই মিহালের বুকে শুয়ে আছে আর তুষারপাত দেখছে পর্দার অল্প ফাঁকা দিয়ে। মিহাল বুঝতে পারছে তোরের কষ্ট হচ্ছে, তাই সে উঠতে চেয়েছিল কিছু হালকা খাবার, ওষুধ ও পানি আনতে, কিন্তু তোর উঠতে দিল না আর বলে তার এইভাবে থাকলে একটু পর ব্যথা কমে যাবে, আর এখন কিছু খেতে ইচ্ছা করছে না। মিহাল আর কি করবে, নিজেও নিজের বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর ভাবছে, ইস এত ভালো লাগে কেন মেয়েটাকে, এতটা স্নিগ্ধ কেন লাগে। মন চায় একেবারে বুকের পাঁজরের মধ্যে ঢুকিয়ে রাখি, যাতে কোথাও যেতে না পারে। এতটা কিভাবে ভালোবেসে ফেললাম আমি তোরকে। এখন তো আমি মেয়েটা সব কিছুতেই মুগ্ধ হই। যদি কোনোদিন আমার ছেড়ে দূরে কোথাও চলে যায়, তাহলে কি আমি বাঁচতে পারবো? জানি না ওরে আমি আমার কাছ থেকে দূরে যেতেই দিব না, সব সময় আগলে রাখবো। দেখো না কি বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে, একটু উষ্ণতা পেলেই হয়তো ব্যথাটা কমে যাবে। এটা ভেবে তুরের শরীরে ব্ল্যাঙ্কেটটা খুব ভালোভাবে জড়িয়ে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নিজের এই বাচ্চা বউটাকে। সকাল 5:30টায় প্রতিদিনকার মতো মিহালের ঘুম ভেঙে যায়। সকালে ফজরে নামাজ পড়ার পর মিহাল আবার ঘুমায়, তাই সকাল 5:30টায় ঘুম থেকে উঠে যায় প্রতিদিন। আজও ঘুম থেকে উঠে প্রতিদিনকার থেকে ভিন্ন চিত্র দেখে, কারণ প্রতিদিন মিহাল একা থাকে, কিন্তু আজকে সাথে একটা মেয়ে আছে। পর্দার ফাঁক দিয়ে আবছা আলো রুমে প্রবেশ করছে, যার কারণে এলোমেলোভাবে ঘুমিয়ে থাকা তুরকে দেখে মিহালের ঘুম লেগে যাচ্ছে। কিন্তু এখন তো উঠতে হবে, তাই মিহাল তুরের কপালে ঠোঁটের আলতো স্পর্শ দিয়ে উঠে যায় বিছানা থেকে। তারপর ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে ফজরের নামাজটা পড়ে নেয়। তুরকে ডাকতে চেয়েছিল, তবে কি মনে করে আর ডাকলো না। ভাবলো পরে না হয় ও কাজা পড়ে নেবে নামাজটা। আজকে আবার নামাজের পর ঘুমাতে ইচ্ছা করছে না। সকাল 6:15 বেজে গেছে ইতিমধ্যে। মিহাল ভাবলো তোর ঘুম থেকে উঠলে ওকে গরম দুধ ও ব্রেকফাস্টটা করিয়ে ওষুধ দিতে হবে, তাই নিজেই আজকে রান্নাঘরে চলে গেল সবার জন্য একটা সহজ ব্রেকফাস্ট রেসিপি তৈরি করতে। রান্নাঘরে যেয়ে ফল কাটতে কাটতে 7টা বেজে গেল। 9টার সময় ক্লাস আছে, তাই মেয়েরা উঠে পড়েছে ঘুম থেকে, তবে তুর ওঠেনি। ছেলেরা আর আধা ঘন্টা পর ঘুম থেকে উঠবে। ফাইজা ও লিরা ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে যেতে নিলে আড়াল থেকে দেখে মিহাল রান্নাঘরে ঘুটুর ঘুটুর করছে, তাই তারা দুজন আড়াল থেকে দাঁড়িয়ে দেখছে কি করছে মিহাল। এরই মধ্যে নাদিয়া হাই তুলতে তুলতে ওদের কাছে চলে আসে আর দেখে ওরা আড়াল থেকে কিছু লক্ষ্য করছে, তাই সে নিজেও ওদের মতো লুকিয়ে দেখতে লাগলো ওরা কি দেখছে। মিহালের ইতিমধ্যে ফল কাটা শেষ। এখন ফ্রিজ থেকে দই, দুধ ও ক্যাবিনেট থেকে ওটস, বাদাম ও মধু বের করছে। আড়াল থেকে ওরা 3জন মিহালের কার্যবিধি লক্ষ্য করছে। ইতিমধ্যে ওরা এটা বুঝে গেছে যে মিহাল আজকে ব্রেকফাস্ট বানাচ্ছে। 7:20-এর দিকে ইয়ানা রুম থেকে বের হয়ে 3জনকে কেমন লুকিয়ে থাকতে দেখে বুড়ো কুচকে ওদের কাছে যায়। ইয়ানা গিয়ে নাদিয়ার কাঁধে 2টা টোকা মারে, আর নাদিয়া ভয়ে লাফ দিয়ে ওঠে, আর সাথে ওরা 2জনও। কিছু একটা শব্দ পেয়ে মিহাল রান্নাঘর থেকে বের হয়ে দেখে 4জন লুকিয়ে লুকিয়ে কিছু করছে। মিহাল ওদের জিজ্ঞাসা করে, কি করছো তোমরা 4জন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? মিহালের কথা শুনে ফাইজা টিটকারি সুরে বলে, তার আগে তুমি বলো, তুমি কি করছো নতুন জামাই? বিয়ে করে বাসর করার পরদিনই বউয়ের আদেশ নির্দেশ মানা শুরু করে দিলে, বাহ ভালো তো। মিহাল ফাইজার কথা লজ্জা পেয়ে যায়, আর লিরা নাদিয়া তো মিটমিট করে হাসছে। মিহাল বলে, ফজরের নামাজের পর আজকে আর ঘুমাতে ইচ্ছে করলো না, আর তুরের শরীর খারাপ লাগায় একটু ঘুমাচ্ছে, তাই ভাবলাম আজকে আমি না হয় একটা সহজ রেসিপি সবার জন্য ব্রেকফাস্টে বানাই। লিরা, ফায়জা, নাদিয়া ও ইয়ানা উৎকণ্ঠিত হলো তুরের শরীর খারাপ লাগার খবর শুনে। লিরা বলে, কি হয়েছে ওর? বেশি শরীর খারাপ লাগছে নাকি? মিহাল ওদের আশ্বস্ত সুরে বলে, কিছু হয়নি। এটা বলে মিহাল আবার রান্নাঘরে যেয়ে একটা গ্লাসে দুধ ঢেলে সেটা মাইক্রোওয়েভে গরম করতে দেয়, আর বাকি কাজ করতে থাকে। ওরা 3জন এবার রান্নাঘরে প্রবেশ করে, আর ইয়ানা যায় তুরের রুমের কাছে। তুরের রুমের দরজা বাইরে থেকে লাগানো ছিল, তাই একটু হালকা ফাঁক করে দেখি তুই সাদা ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমিয়ে আছে। তুরের উন্মুক্ত গলা ও কাঁধের দিকটা ব্ল্যাঙ্কেট সরে যাওয়ায় দৃশ্যমান হয়ে আছে। এটা দেখে ইয়ানার বুঝতে বাকি থাকে না কি কারণে তুরের শরীর খারাপ। সেও আর অপেক্ষা না করে দরজাটা পুনরায় লাগিয়ে দিয়ে রান্নাঘরের দিকে যায়। আপেল 3টা, কলা 3টা, নাশপাতি 2টা, সবুজ আঙ্গুর 2 কাপ, কালো আঙ্গুর 2 কাপ, ড্রাগন ফল 2টা। এগুলো ছোট ছোট করে কাটতে হবে। তারপর 1.5 কাপ দই, 2
কাপ ওটস, 1.5 কাপ তরল দুধ, 4 টেবিল চামচ মধু ও কাজু পেস্তা বাদাম কাটা 1 কাপ দিতে হবে। তৈরি সহজ রেসিপি। মিহাল তুর ও নিজের জন্য 2টা ডিম সিদ্ধ হতে দিয়েছিল। 2টা ডিম সিদ্ধ হওয়ার পর আরও 13টা ডিম সিদ্ধ হতে দেয়। মাইক্রো ওভেন থেকে গরম করতে দেওয়া 1 গ্লাস দুধ, 2টা ডিম ও 2 বাটি ফ্রুট ব্রেকফাস্ট নিয়ে খুব আস্তে আস্তে যাতে খাবারগুলো পড়ে না যায় সেভাবে নিজের ঘরের দিকে অগ্রসর হয়। বাকি সবার জন্য ফ্রুট ব্রেকফাস্ট ভিন্ন ভিন্ন বাটিতে করে রেখে দিয়ে গেছে। দরজার কাছে গিয়ে তো আর দরজা খুলতে পারছে না, তাই ওদেরকে থেকে একজনকে ডেকে বলে দরজাটা খুলে দিতে। রুমে প্রবেশ করার পর দেখে তুরের গায়ের থেকে ব্ল্যাঙ্কেটটা কাঁধের নিচে নেমে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্টের ট্রেটা রুমে থাকা টেবিলের উপরে রেখে দরজাটা ভেতর থেকে লক করে দেয়। তখন দরজা খুলতে মিহালকে সাহায্য করতে নাদিয়া এসেছিল, আর এখন নাদিয়া মিটমিট করে হাসতে হাসতে ওদের কাছে চলে যায়। মিহাল আবার লজ্জায় পড়ে যায়। নাদিয়ার সামনে কিন্তু এখন তুরকে ঘুম থেকে উঠিয়ে সবার আগে 1 গ্লাস গরম দুধ খাওয়াতে হবে, তাহলে ব্যথা থাকলেও সেটা আর থাকবে না। তুরকে আস্তে আস্তে ঘুম থেকে ওঠালো। এরপর ব্রেকফাস্ট ট্রেটা বিছানার উপর নিয়ে আসলো, সাথে পানির জগ ও গ্লাস নিয়ে আসলো। তুর দুধের গ্লাস দেখি করুণ নজরে মিহালের দিকে তাকায়, কারণ তুর খালি দুধ খেতে চায় না, তাও ওর মা ওরে খাওয়াতে জোর করে। আর এখানে আসার পর সকালে ওটসের সাথে দুধ মিশিয়ে খায়, কিন্তু আজকে মিহাল 1 গ্লাস দুধ তুরকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছে, তাই তুরের এমন দৃষ্টি। মিহাল ওয়াশরুম থেকে মাউথওয়াশ ও পানি নিয়ে এসে তুরকে বলে, এখানে হালকা করে মুখ চোখ ধুয়ে নাও, পরে ঠিকমতো শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে মুখ ধুয়ে গরম দুধটা খেয়ে নাও, ভালো লাগবে। তুর অনিচ্ছা সত্ত্বেও মুখ দিয়ে দুধটা খেয়ে নিল। এরপর ওরা দুজনে মিলে ব্রেকফাস্ট কমপ্লিট করে। মিহাল তুরের হাতে 2টা ট্যাবলেট দিল খাওয়ার জন্য। তুর ভ্রু কুঁচকে একবার ট্যাবলেটগুলোর দিকে আরেকবার মিহালের দিকে তাকায়। তুর বলে, ব্যথার জন্য একটা ট্যাবলেট বুঝলাম, আরেকটা কেন? তোর অবশ্য জানি আরেকটা ট্যাবলেট কেন, তাও মিহালের সাথে একটু দুষ্টামি করার জন্য না জানার ভান করে আছে। মিহাল তুরের দুষ্টামি বুঝতে পেরে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু খেতে ইচ্ছা করছে না তাহলে ওটা খেও না, দাও আমি ফেলে দিই। ভিনদেশে এসেছিলাম বিবাহিত সিঙ্গেল হয়ে, আর ফিরিব বউ বাচ্চা নিয়ে একসাথে, ব্যাপারটা জোশ হবে না? তুর মিহালের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিক করে হেসে দেয়, সাথে মিহালও। মিহাল বেডের পাশে পানির গ্লাস হাতে দাঁড়িয়ে আছে, তাই তুর ব্ল্যাঙ্কেটটা শরীরে ভালো করে পেঁচিয়ে হাঁটু মুড়ে বিছানার উপরেই দাঁড়িয়ে মিহালের গলা 2 হাত দিয়ে জড়িয়ে ধরে তারপর বলে, আচ্ছা ধরো, সত্যি সত্যি আমি কনসিভ করলাম, তাহলে আর কি, ওই যে বললাম বউ বাচ্চা সাথে নিয়ে দেশে ফিরবো। তোর 1 হাতে মিহালের বুকে একটা আস্তে করে কিল মেরে বলে, আমি ফাইজলামি করছি না, সিরিয়াসলি বলছি, বলো না কি করবে? মিহাল এবার ব্ল্যাঙ্কেট সহ তুরের কোমর পেঁচিয়ে নিজের কাছে আরও টেনে এনে বলে, আল্লাহ যদি খুশি হয়ে দেয় তাহলে আমরাও খুশি মনে মেনে নিব, আর যদি না দেয় তাহলে আল্লাহর উপর ভরসা করে থাকব। মিহালের কথা শুনে তুরের মুখে তৃপ্তির হাসি ফুটে। এরপর তুর মিহালের হাত থেকে ট্যাবলেটগুলো নিয়ে খেয়ে ফেলে। তুর শাওয়ার নিয়ে এসে দেয়ালে লাগানো পুরনো ধাঁচের আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। পরনে তার একটা লাল রঙের 3 পিস। এমন সময় মিহাল এসে পেছন থেকে ওরে জড়িয়ে ধরে আর ওর কাঁধে মুখ গুজে দেয়। মিহালের হুট করে স্পর্শে তুর কেঁপে উঠে হাত থেকে চিরুনিটা নিচে পড়ে যায়। কয়েক মিনিট এভাবে স্থায়ী হবার পর তুর মিহালকে বলে, এই ছাড়ো তো, একটু পরে ভার্সিটির জন্য যাওয়া লাগবে, দেরি হয়ে যাবে আমাদের। কি ছাড়ো, দেরি হয়ে যাবে। এরপর নিজেই মিহালের হাত সরিয়ে মিহালের দিকে ঘুরে দাঁড়ায় আর মিহালের চুলে হাত বুলিয়ে বলে, এখন ভার্সিটিতে যাও, বিকালের দিকে আমরা আজকে ঘুরতে যাব। ছুটি নিয়েছো তো জব থেকে? মিহাল মন খারাপ করে বলে, ছুটি নিয়েছি। কই দেখছো বিয়ের পরের দিন নতুন জামাই বউ ভার্সিটিতে যায়? তোর হেসে ফেলে বলে, না তো, কোথাও দেখিনি, কিন্তু আমরা যাব। মিহাল তোরের দুষ্টামির আভাস পেয়ে ওরে কাছে টেনে এনে ওর অধরে নিজের অধর স্পর্শ করে। বিকেলে বাইরে থেকে ঘুরে এসে সন্ধ্যায় আবার শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে বিছানায় বসে তুর। মিহাল অলরেডি অন্য ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাটছে। হঠাৎ করে তুর বলে ওঠে, আচ্ছা বাসরাতে শুনেছি নামাজ পড়তে হয়, কই আমরা তো পড়লাম না। মিহাল মোবাইলের থেকে চোখ সরিয়ে তুরের দিকে তাকায়। এরপর মোবাইলটা বিছানায় রেখে উঠে বসে বলে, বিয়ে পড়ানোর পর মসজিদে অজু করে তুমি একটা নামাজ পড়েছিলেন আমার সাথে? ওইটাই বাসর ঘরে পড়ে। বিয়ের সময় এত এত মানুষ থাকে যে আবার গিয়ে অজু করে নামাজ পড়াটা বা মেহমান থাকা অবস্থায় ভারী মেকআপ তুলে নামাজ পড়াটা হয়ে ওঠে না, তাই তারা বাসর ঘরে গিয়ে পড়ে। ওহো, ঠিকই বলেছ, এই জন্যই আমার ডাবল মেকআপ করতে হয়েছিল। মিহাল হেসে ফেলে তুরের কথায়। আসলেই তুরকে মসজিদে অজু করে নামাজ পড়ার পর আবার ওখানে বসেই মেকআপ করতে হয়েছিল।
বেচারি তখন মেকআপ করতে চায়নি, কিন্তু ছবি তোলার স্বার্থে জোর করে মেকআপ করেছে, কারণ বিয়ে পড়ানোর আগে জাস্ট একটা দুইটা ছবি তোলা হয়েছিল। আর লাল শাড়ি পরিহিত অবস্থায় ড্রয়িং রুমে কয়েকটা ছবি তোলা আছে। কিন্তু ওই সময় মিহাল দূরের দিকে তাকাতে পারেনি, সবার একদম ঘিরে ধরার কারণে। তাহলে মাগরিবের নামাজটা পড়ে নাও, অনেকটা দেরি হয়ে গেছে। ডিনারের পর তোর বিছানায় বসা মাত্র মিহাল ওকে ঝাপটে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। আমি একটা কথা ভাবতেছি। কি? চলো, বাচ্চা নেই। তোর চোখ বড় বড় করে মিহালের দিকে তাকায়। তোরের এভাবে তাকানো দেখে মিহাল বলে, এভাবে তাকিয়ে আছো কেন? দেখো, বাচ্চা নিলে আমরা বাবা মাকে যেয়ে সারপ্রাইজ দিতে পারবো। মিহাল ডেবিল হাসি দিয়ে বলে, চলো তাহলে বাচ্চা নেওয়ার প্রস্তুতি শুরু করি। সকাল 5:30টায় ঘুম থেকে উঠে ওরা দুজন শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বের হয়, তারপর নামাজ পড়ে নেয়। সকালের 8টার মধ্যে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বের হওয়ার সময় মিহাল তুরকে বলে, নো পিল। লাগবেও না, বলে চলে যায়। আর মিহাল হাসতে হাসতে সেও চলে যায়। ক্লাস ও জব শেষ করে সন্ধ্যার সময় যখন বাসায় আসে, তখন থেকে তুর্কি কেমন অস্থির অস্থির লাগছে। তাই দেখে মিহাল জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, এমন অস্থির লাগতেছে কেন? আরে বলো না, শরীর খারাপ লাগতেছে? প্লিজ বলো, এভাবে চুপ করে থাকলে আমি বুঝবো কিভাবে? আসলে কি? আসলে বলো। পিরিয়ড। তার জন্য এরকম লজ্জায় কুঁকড়ে যাওয়ার কি আছে? এটা স্বাভাবিক ব্যাপার। এটা বলতে এত সমস্যা কোথায় তোমার? পেট ব্যথা বেশি করছে? গরম পানি সেক দিবে? দাঁড়াও, আমি গরম পানির ব্যাগে পানি ভরে নিয়ে আসছি। মিয়ালকে আটকিয়ে তোর চুপ করে আছে। মিয়াল ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, কি হলো? আটকালে কেন? আর কোনো সমস্যা আছে? তাহলে বলো। তোর কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তুমি কালকে রাতে বললে না বেবি নেওয়ার কথা? মিয়াল এবার বুঝতে পেরে জোরে জোরে হেসে দেয় আর বলে, এই ব্যাপার? আমি তো ভাবলাম কি না কি হয়ে গেছে। আরে বাবা, এটা ন্যাচারাল। তুমি কি আমাদের জীবনটাকে নাটক সিনেমা পাইছো যে একবার ফিজিক্যাল হইলেই বেবি হয়ে যায়? এসব নিয়ে আর চিন্তা করো না। আমি গরম পানির ব্যাগ নিয়ে আসছি, এটা দিয়ে সেক দাও, তারপরে গরম দুধ খেয়ে কতক্ষণ ঘুমাও, দেখবা ব্যথা কমে গেছে। মিয়াল তুলের মাথায় হাত বুলিয়ে রান্নাঘরে চলে যায় গরম পানি করতে। এরিকের সাথে লীরার কথাবার্তা তেমন হয় না। লীরা এক প্রকার এড়িয়ে চলছে প্রায় 2 মাস যাবৎ এরিককে। তুর ও মিহালের বিয়ের পরের দিন এরিক লীরার পথ আটকে দাঁড়ায়। কি ব্যাপার এরিক, তুমি আমার পথ আগলে কেন দাঁড়িয়ে আছো? দেখো, আমার ক্লাস আছে। তুর ইতিমধ্যে ক্লাসে চলে গেছে। এরিক কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে লীরাকে পর্যবেক্ষণ করে। ওকে বলে, আমাকে ইগনোর করছো কেন? আমি কি করেছি? তুমি কি করবে? তুমি কিছুই করনি। তাহলে কেন ইগনোর করছো? কোথায় তোমাকে আমি ইগনোর করছি? তোমার সাথে কি আমার ওরকমভাবে যোগাযোগ আছে যে তোমাকে আমি ইগনোর করব? একটা হতাশ নিঃশ্বাস ফেলে বলে, কি করেছি আমি সেটাই তো জানতে চাইছি। আগে তো আমার সাথে এমন করতে না। 2 মাস ধরে কি হয়ে গেল যে তুমি টোটালি আমার সাথে কথা বলা অফ করে দিয়েছো? তুমি কি আমার বিহেভিয়ারেও বুঝতে পারো না আমার তোমাকে ভালো লাগে? আমার তো মনে হয়েছিল তুমিও আমাকে কিছুটা পছন্দ করো। লীরা পলকহীন শূন্য দৃষ্টিতে এরিকের দিকে তাকিয়ে আছে। তা দেখে এরিক আবার বলে, দেখো লীরা, তোমার করা এই 2 মাসে ইগনোরে আমি এটুকু তো বুঝতে পেরেছি তোমাকে আমার শুধু ভালো লাগার মধ্যে সীমাবদ্ধ নয়, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ লীরা। লীরা এবার আর সহ্য করতে না পেরে একটু জোরেই বলে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। এমনকি তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। এরিক হতভম্ব হয়ে আছে লীরার জবাব শুনে। তারপর কোনো মতে বলে, কারণটা কি জানতে পারি? কেন তোমার আমাকে ভালোবাসা সম্ভব না? লীরা কি জবাব দেবে ভেবে পাচ্ছে না, তাই মাথা নিচু করে চুপ করে আছে। লীরার এভাবে চুপ করা দেখে এরিক ওর ভাবনার মাঝে বলে, সেদিন মোহাম্মদ ওজিলের কথা শুনে তুমি এরকম করছো, তাই না? আমি লক্ষ্য করেছি ওই দিনের পর থেকে তুমি আমার প্রতি কেমন যেন ইগনোরেন্স ভাবটা নিয়ে এসেছো। যদি এটাই কারণ হয়ে থাকে তাহলে বলবো আমার কোনো পিছু টান নেই। আমার মা বাবা কেউ বেঁচে নেই। বোন এলিনাকে ম্যাক্সের সাথে বিয়ে দিয়ে আমি আমার মতো থাকব। চাচাকে আমি বলে রেখেছি উনি আমার সিদ্ধান্তে কখনো হস্তক্ষেপ করবেন না। আমি যদি মুসলিম হই তাতেও কি তোমার প্রবলেম হবে আমাকে ভালোবাসতে? লীরা অবাক চোখে এরিকের দিকে তাকিয়ে আছে। কোনো রকম অবাক্যের রেশ কাটিয়ে বলে, দেখো, এটা ঠিক না। তুমি আমার জন্য নিজের ধর্ম কেন ত্যাগ করবে? ধর্ম ত্যাগের বিষয় না। আমি বাবা মা মারা যাবার পর চার্চে যাই না আজ 15 বছরের বেশি হবে। সেখান থেকে যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের দিকে যেতে পারি সেটা ভালো নয় কি? তোমার ভালোবাসায় যদি আমি ঈশ্বর বিদ্বেষী থেকে ঈশ্বর বিশ্বাসী হয়ে উঠি সেটা কি ভালো নয়? লীরা অশ্রু ভরা চোখে এরিকের দিকে তাকিয়ে আছে।
এরিক এসে লীরাকে নিজের সাথে জড়িয়ে ধরে। আজ থেকে শুরু তাদের নতুন পথ চলা। কেটে গেছে 1 মাসের কিছু বেশি সময়। নীরা ও ইফতির আজকে ঘরোয়াভাবে আগদ কাবিন হবে। মিহালের পরিবারও এখানে উপস্থিত, আর তোর ও মিহাল ভিডিও কলে আছে। সুষ্ঠুভাবে নীরা ও ইফতির বিয়েটা সম্পন্ন হয়। ওদেরকে যখন একটা রুমে রেখে আসা হয় তখন ইফতি নীরার হাত ধরে বলে, তোমার সঙ্গ আমি মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ব না, ভালোবাসি নীরা। নীরাও প্রত্যুত্তর করে ইফতিকে জড়িয়ে ধরে। কিছুদিন ধরে তোরের খুব বমি হচ্ছে, সাথে শরীর খুব দুর্বল দেখাচ্ছে। এগুলো নীরার বিয়ে সম্পন্ন হওয়ার কয়েকদিনের মধ্যেই হচ্ছে। মিহাল অনেক বলে কয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তোর অবশ্য বাড়িতে প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করেছিল, রেজাল্ট পজিটিভ এসেছে। কিন্তু তাও অনেক সময় কিটের মধ্যে ভুল রেজাল্ট দেখায়। তাই আজকে শিওর হওয়ার জন্য মিহালের কথায় রাজি হয়ে ডাক্তারের কাছে এসেছি। তোর এখনও মিহালকে প্রেগনেন্সি কিটের ব্যাপারে কিছু জানায়নি। ডাক্তার কিছু টেস্ট দিয়েছে, সেগুলো করার আধা ঘন্টা পর রিপোর্ট দেবে। তাই ওরা দুজন করিডোরে বসে আছে। তোর মিহালকে বলে একটু আশেপাশের কেবিনগুলো, ওয়ার্ডগুলো দেখতে। আর মিহাল রিসেপশনে গিয়েছে জানার জন্য রিপোর্ট এসে গেছে কি না। আধা ঘন্টা হয়ে গিয়েছে। তাই তোর হাঁটতে হাঁটতে বাচ্চাদের ওয়ার্ডের কাছে আসে। বাচ্চাদের দিকে তাকিয়ে থেকে নিজের ডান হাতটা পেটের উপর রাখে। আজকে ডাক্তার যখন রিপোর্টগুলো দেখে বলবে ইউ আর প্রেগনেন্ট, ঠিক তখন ওর অনুভূতিটা কেমন হবে সেটাই ভাবছে। মিহাল তুরকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। আর মিহালের হাতে রিপোর্ট। মিহাল রিপোর্টটা খুলে দেখতে পারত, কিন্তু ভয়ে সে খোলেনি, যদি কোনো খারাপ কিছু হয়। তাই ডাক্তারের সাহায্যে জানবে কি হয়েছে তোদের। কনগ্রাচুলেশন মিস্টার মিহাল, ইয়োর ওয়াইফ ইজ প্রেগনেন্ট। 5 সপ্তাহের প্রেগনেন্সি। মিহাল কথাটা শুনে বাকরুদ্ধ হয়ে গেছে। তোর তো নীরবে খুশির অশ্রু চোখ দিয়ে না থামছেই না। মিহালের এখনও বিশ্বাস হচ্ছে না যে তারা বাবা মা হতে চলেছে। ডাক্তার আরও কিছু ইম্পর্টেন্ট টিপস দিল। মিহাল ডাক্তারকে জিজ্ঞাসা করেছিল তোরের কোনো কমপ্লিকেশন আছে কি না। ডাক্তার বলেছে ওর কোনো কমপ্লিকেশন নেই। বাংলোতে গিয়ে মিহাল সবাইকে খুশির খবরটা দেয়, যা শুনে সবাই অনেক খুশি হয়। এরপর তোরের পরিবার ও মিহালের পরিবার সবাইকে জানানো হয়, তারাও অনেক খুশি হয় ও দোয়া করে। ইয়ানা এই খবরটা তানজিনাকে দেয়, তানজিনাও খুশি হয়। আরিফ আর তানজিনার বিয়ে ঠিক হয়েছে পারিবারিকভাবে। আজকে ইফতি আরিফ ও তানজিনার সাথে তার বউ নীরাকে দেখা করাতে নিয়ে যাবে। নীরা জানে না আরিফের ফিয়ন্সে কে, আর তানজিনাও জানে না ইফতির ওয়াইফকে। আরিফ তানজিনাকে ফোন দিয়ে বলেছে জলদি আসতে। তানজিনা ও আরিফ নির্দিষ্ট জায়গায় আগে এসে পৌঁছে গেছে। ইফতি ও নীরার একটু লেট হচ্ছে, তাই আরিফ ও তানজিনা কফি অর্ডার করে। জানো মেহবিন, ইফতির প্রথমে ওর বড় শালিকে পছন্দ হয়েছিল। তানজিনা কথাটা শুনে অনেক কাহিনীটা জানতে ইচ্ছা করে, তাই জিজ্ঞাসা করে, কি বলো সত্যি? তাহলে ছোট বোনের সাথে বিয়ে হলো কেন? বড় বোনের সাথেই বিয়ে হতো। আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বেচারা ইফতি ছ্যাঁকা খেয়েছিল, তাও পছন্দ হওয়ার 2 দিনের মধ্যেই। তানজিনা নিজের কৌতূহল চেপে না রাখতে পেরে বলে, কেন ছ্যাঁকা কেন খেয়েছিল? ইফতি ওর বড় শালিকে ভালো লেগেছিল, মেয়েটার ব্রেন টিউমার সার্জারি করতে চেয়ে। আমাদের এক স্যার ইফতিকে ওই মেয়েটার সার্জারি করার 2 দিন আগে মেয়েটার রিপোর্টগুলো দেয়। ইফতি রিপোর্ট হাতে পেয়ে পেশেন্টকে দেখতে গিয়ে পেশেন্টের উপর ক্রাশ খেয়ে বসে, কিন্তু মেয়েটার সার্জারির দিন জানতে পারে মেয়েটা বিবাহিতা, আর মেয়েটার বিয়ে হয়েছে 3 দিন আগে। তারপর তো মেয়েটা কোমাতে চলে গেল। মেয়েটার মেজ বোনের সাথে সাক্ষাৎ হয়, মেয়েটাকে তার বোন দেখতে আসতো এই নিয়ে। তারপর ইফতির নীরাকে ভালো লেগে যায়, এরপর বিয়ের প্রস্তাব দেয়। আর এরপর তো ওদের প্রায় 3 সপ্তাহ আগে বিয়ে হলো। তানজিনার কাছে কোমা ও নীরার নাম শুনে কিছুটা খটকা লাগে, কিন্তু সে নিজের মনের ভাবনা নিজে উড়িয়ে দিল, কারণ তোর তো বিয়েই হলো 2 মাসের কিছু বেশি সময়। যখন ইফতি ও নীরা রেস্টুরেন্টে ঢুকে তখন তানজিনা ও নীরা একে অপরকে দেখে থমকে যায়। ইফতি নীরার ডান হাত ধরে রেস্টুরেন্টের ভিতরে বুক করা টেবিলে নিয়ে যাচ্ছে, আর নীরা ভাবছে তানজিনা আপু এখানে, মানে ডাক্তার আরিফের সাথে তানজিনা আপুর বিয়ে ঠিক হয়েছে। আর এই ডাক্তার আরিফের জন্যই তানজিনা আপু মিহাল ভাইয়াকে বিয়ের পরেও মানতে পারেনি আর ডিভোর্স দিয়ে দিয়েছে। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। আমার আপু তো ভালো থাকতে পারছে, এটাই অনেক, যে যার যার জীবনে ভালো আছে। আর এদিকে তানজিনা ভাবছে নীরা এই ডাক্তার ইফতির ওয়াইফ। তার মানে ডাক্তার ইফতির প্রথমে তুরের উপর ক্রাশ ছিল, তারপর তুর বিবাহিত জেনে নীরাকে ভালো লাগা শুরু হয়, এরপর ভালোবেসে বিয়ে করে। তুরের অপারেশন হয়েছে 1 বছর আগে, আর সেই সময় তোর অপারেশনের 3 দিন আগে বিয়ে করেছে, কিন্তু কাকে? মিহালের সাথে তো 2 মাস আগে বিয়ে হলো। তাহলে তুরের প্রথম স্বামীকে? ইনু তো আমাকে তুরের যে এর আগে বিয়ে হয়েছে এরকম কিছু বললো না। তুর তো মিহালকে অনেক ভালোবাসে, তাহলে অন্য কাউকে বিয়ে করেছিল কেন? তুরের সাথে কি ওর প্রথম স্বামীর ডিভোর্স হয়েছে?
ডিভোর্স যদি না হয়ে থাকে তাহলে তুই যে আবার বিয়ে করলো সেটা তো ঝামেলা হওয়ার কথা। উফ, কিছু বুঝতে পারছি না। নীরাকে জিজ্ঞাসা করতে হবে কৌশলে। ইফতি ও নীরা এসে টেবিলের কাছে দাঁড়ালো, আর তানজিনা ও আরিফ তারাও চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। আরিফ ও ইফতি একে অপরের সাথে হাত মিলিয়ে দুজনে দুজনের পিঠ চাপড়ে যেয়ে যার যার চেয়ারে বসে। ইফতি নীরাকে ওদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। নীরা, ও হচ্ছে আরিফ, আমার বন্ধু, আর উনি হচ্ছে তানজিনা, আমার বন্ধুর ফিয়ন্সে। হ্যালো আপু। হ্যালো ভাইয়া। হ্যালো। হ্যালো, বিয়ে যে করলা জানতেও পারলাম না নীরা। এই কথা শুনে আরিফ ও ইফতি অবাক হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। নীরা জোরপূর্বক হেসে জবাব দেয়, শুধু পারিবারিকভাবে ও কিছু আত্মীয় স্বজন নিয়ে আগদ কাবিন হয়েছে। তোর আপু দেশে ফিরলে দুই বোনকে একসাথে শ্বশুরবাড়ি পাঠানো হবে। আরিফ অবাক হয়ে বলে, মেহবিন, তুমি ভাবিকে চেনো? তাই তো। নীরা, তুমি যে ভাবিকে চেনো আগে তো বলনি। নীরা মনে মনে ভাবে, আগে জানলে এখানে আসতামও না। হ্যাঁ, নীরা আমার ফ্রেন্ড তুরের বোন। তানজিনা আপুকে আমি আগে থেকে চিনি, সে আপু ও ভাইয়ার ফ্রেন্ড। ইফতি নীরার কথা শুনে গোল গোল চোখে নীরার দিকে তাকিয়ে আছে। সে ভাবতেও পারছে না এই সেই তানজিনা যাকে তুরের হাজব্যান্ড একসময় ভালোবেসে বিয়ের প্রস্তাব পাঠিয়ে বিয়ে করেছিল, এরপর ডিভোর্স হয়ে যায়। আর ডিভোর্সের আগেই তুরের সাথে মিহালের বিয়ে হয়েছিল। সে তানজিনা তার বন্ধুর হবু বউ। তার বন্ধু কি জানে যে তার হবু বউয়ের আগে একটা বিয়ে হয়েছিল? হোক সেটা শুধু রেজিস্ট্রি বিয়ে তো হয়েছিল। আরিফের ডাকে ইফতির ঘোর কাটে। কী রে, কী খাবি? অর্ডার দে, আর ভাবিকেও বল কী খাবে অর্ডার দিতে। বলে যাস না আজকে ট্রিট কিন্তু তুই দিবি, তোর বিয়ে উপলক্ষে। আমার ট্রিট আমি পরে দেব। ওরা চারজন খাবারের জন্য কিছু অর্ডার করে। ভালোই হয়েছে বল, আমাদের দুজনের বই পূর্ব পরিচিত। তবে নীরা যদি মেহবিনের বান্ধবী হতো আরও ভালো হতো। সেটা ঠিক, তাহলে দুই বন্ধু দুই বান্ধবী সুন্দর মিলে যেত। কথাগুলো বলে আরিফ ও ইফতি হাসতে থাকে। তানজিনার মাথায় এখনও ঘুরপাক খাচ্ছে তুরের 1 বছর আগের বিয়েটার কথা। কার সাথে 1 বছর আগে তুরের বিয়ে হয়েছিল, আর এরপর আবার মিহাল কি বা কেন বিয়ে করলো? এত এত প্রশ্ন চেপে রাখতে না পেরে তানজিনা নীরাকে জিজ্ঞাসা করে, আচ্ছা নীরা, আরিফের কাছ থেকে শুনলাম তুরের নাকি 1 বছর আগে ওর সার্জারির আগে বিয়ে হয়েছিল। এটা কি সত্যি? তাহলে 2 মাস আগে যে মিহালের সাথে বিয়ে হলো সেটা? প্রশ্নটা শুনেই আরিফ ও ইফতির হাসি থেমে যায়। ইফতি ও নীরা একে অপরের দিকে তাকিয়ে আছে, কি জবাব দেবে সেটা ভাবছে। এরই মধ্যে আরিফ বলে ওঠে, কি বলছো মেহবিন তুমি এসব? নীরার বোনের 1 বছর আগে যার সাথে বিয়ে হয়েছিল 2 মাস আগেও প্রথম বিবাহ বার্ষিকীর দিন তার সাথেই বিয়ে হয়েছে। ওদের দুজনের প্রথম বিবাহ বার্ষিকীর জন্য ইফতি ও নীরার বিয়েটা এতদিন পিছিয়ে ছিল। ফাইনালি ওদের বিবাহ বার্ষিকীর 1 মাসের বেশি সময় পর ইফতি ও নীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। না হলে তো ইফতি ও নীরার বিয়েটা 6 মাস ধরে পিছিয়ে যেত না। নীরার বাবার ইচ্ছা 2 মেয়েকে একসাথে শ্বশুরবাড়ি পাঠাবে, তাই এখনও অনুষ্ঠান করেনি। তানজিনা এবার বুঝতে পারে কেন মিহাল ওই দিন তাকে রেস্টুরেন্টে ডেকে জানতে চেয়েছিল যে সে কী চায় আর কেন এরকম বিহেভিয়ার করছে। সম্পর্কটাকে কি টিকিয়ে রাখতে চায় না? আর কেনই বা মিহাল সব কিছু রেকর্ড করে রেখেছিল? কারণ মিহাল তো আগেই প্রথম স্ত্রী বর্তমান থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করেছে। এগুলো ভাবছে আর মনে মনে তার রাগ হচ্ছে, কারণ মিহাল তাকে ধোঁকা দিয়েছে। সেদিনের মতো সবাই খাওয়া দাওয়া আড্ডা দিয়ে যার যার বাড়ির পথে চলে যায়। তানজিনা বাড়ি গিয়ে ইয়ানাকে ফোন দিয়ে এসব কথা বলে। সব শুনে ইয়ানা তুরকে ড্রয়িং রুমে ডাকে। তুরের সাথে সাথেই সবাই এসে জড়ো হয়। ইয়ানা রেগে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, এসব কি তুর? তুই মিহালকে আরও 1 বছর আগে বিয়ে করেছিস, তাও তানজিনা ওর স্ত্রী জানা সত্ত্বেও? কিভাবে পারলি নিজের বান্ধবীর স্বামীকে এভাবে বিয়ে করতে? লজ্জা লাগলো না বান্ধবীর ঘর ভাঙতে? এই তোদের মতো মেয়ের জন্যই এখনকার স্ত্রীরা স্বামীর দ্বারা অবহেলিত হয়, আর স্বামীরা তোদের মতো মেয়ের সাথে পরকীয়া জড়ায় যায়। তুই কি বুঝতে পারছিস তুই একটা মেয়ের ঘর ভেঙেছিস, আর সেই মেয়ের ঘর ভেঙে নিজের ঘর জোড়া লাগাইছিস শুধু নিজের একতরফা ভালোবাসার জন্য? এরকমটা করলি তুই? মিহাল কি তখন তোকে ভালোবাসতো? না, মিহাল তখন তোকে ভালোবাসতো না, কিন্তু তুই ঠিকই ওকে জোর করে নিজের জালে ফাঁসিয়ে ফেললি। তুরের কাছে ইয়ানার কথাগুলো যেন তীরের মতো বকে বিঁধেছে। 8 সপ্তাহ শেষ হলো ওর প্রেগনেন্সির প্রথম 3 মাস অনেক ক্রিটিক্যাল। এই সময় গর্ভবতী মায়ের মন ও স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হয়।
মিহাল এগুলো শুনে হাত শক্ত করে মুঠো করে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে তার যেন অগ্নি বের হচ্ছে। তুর্কি নিয়ে বাজে কথা শুনে ওখানে উপস্থিত সকলের রাগে ফেটে পড়ার মতো অবস্থা। রাফি ইয়ানার হাত শক্ত করে ধরে নিজের রুমে টানতে টানতে নিয়ে যায়, আর ইয়ানা মুখ দিয়ে যা আসছে তুরকে বলেই যাচ্ছে। রাফি ইয়ানাকে নিয়ে চলে যাবার পর তুর কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। ফায়জা, লীরা ও জারিন এসে ওর দুই পাশে বসে। তুর ফায়জাকে জড়িয়ে ধরে হিচকি তুলে কাঁদছে। তোরের কাছে এখন সেই প্রথম দিন, যেদিন জানতে পারলো মিহালের তানজিনার সাথে বিয়ে হয়ে গেছে, সেই রকম অনুভূতি হচ্ছে। তোর কাঁদতে কাঁদতে ফায়জার জামা ভিজিয়ে ফেলছে। লীরা ও জারিন পাশ থেকে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। অর্ক তো রাগে বোম হয়ে আছে। ইয়ানার মতো একতরফা দিক বিবেচনা করা মেয়ে ও আর আরেকটা দেখেনি। রনক ও তাইজুল ওকে মাথা ঠান্ডা করতে বলছে। মিহাল সেজের আগে হাত মুঠ করে দাঁড়িয়ে আছে, এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। মিহালের আজকে ইচ্ছা করছে বলতে, কেন আমি সুখী থাকলেই তোমার সহ্য হয় না তানজিনা? তোমার বেস্ট ফ্রেন্ড যেই মেয়েটাকে আজকে চরিত্রহীন বলে গেল, সেই মেয়েটার জন্যই আজকে আমি হাসি খুশি আছি। তোর যদি আমাকে ওই দিন বিয়ে না করতো, আমি হয়তো ভালোবাসার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতাম। রেজবির ধাক্কা মিহাল বাস্তবে ফিরে। রেজবি চোখের ইশারায় তোরকে দেখায়। মিহাল সেদিকে তাকিয়ে আটকে ওঠে। দৌড়ে তোরের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে কাঁপা কাঁপা হাতে তোরের মাথায় স্পর্শ করে। তোর তখনও ফায়জার বুকে মাথা রেখে কাঁদছে। মাথায় কারো স্পর্শ পেয়ে তোর মাথা তুলে তাকায়। তোরের তাকানো দেখে মিহাল নিজের হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে তোরকে ডাকছে। তোর ঝাঁপিয়ে পড়ে মিহালের বুকে। এখন তোরের হিচকি শব্দ আরও বেড়ে গেছে। প্রায় অনেকক্ষণ কাঁদার পর মিহালের কথায় আস্তে আস্তে শান্ত হয় তোর। লীরা পানি নিয়ে আসে, আর ফায়জা ও জারিন কিছু ফ্রুট ও খাবার আনতে গেছে। তোর পানিটা খেয়ে শান্ত হয়ে বসে। মিহাল তোরকে এক পাশে দিয়ে জড়িয়ে রেখেছে। ফায়জা ও জারিন খাবার আনার পর তোর খেতে চাইছে না। মিহাল অনেক জোর করে কিছু ফ্রুট খাওয়াতে পারলো, তারপর ওকে নিয়ে রুমে চলে গেল। রাফি ইয়ানাকে নিজের রুমে নিয়ে গিয়ে হাত ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর রাফি রেগে বলে, এসব তামাশা করার মানে কি? যা হবার সেটা হয়ে গেছে। তুমি কেন অতীত মানতে পারছো না? তোমার বান্ধবী কি কান্না করে করে মরে যাচ্ছে এখন? তোমার বান্ধবী তো দিব্যি সুখে আছে, ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে এখন কেন এত তামাশা করে তুমি নিজেকে আমাদের সামনে ছোট করছো? রাফির কথা শুনে ইয়ানা আরও তেলেবিগুনে জ্বলে উঠে বলে, আমি তামাশা করছি তাই না? তামাশা তো তোমরা করেছো। একবারও কি ভেবে দেখেছো এর পরিণাম কি হতে পারে? আমার তো মনে হচ্ছে তোমরা তানজিনার সাথে ডিভোর্সের অপেক্ষায় করছিলে, যাতে তুর মিহালের সাথে ভালো সংসার করতে পারে। আচ্ছা, মিহাল কি তুরের জালে ফেসে তানজিনাকে ডিভোর্স দিয়েছে? আমার তো তাই মনে হচ্ছে। যেখানে মিহাল সবসময় জানতো তানজিনা ওকে ভালোবাসে না, তাও সে তানজিনাকে বিয়ে করেছে। আর বিয়ের পর তানজিনার করা একটু অবহেলাতেই সে একদম তার বিমুখ হয়ে গেল। ব্যাপারটা তো এটাই দাঁড়াচ্ছে, তাই না? তোমার বান্ধবী মিহালকে ফাঁসিয়েছে। যদি তানজিনা ওই দিন ডিভোর্সের কথাগুলো না বলতো, তাহলে তো মিহাল দুই বউ নিয়ে সংসার করত, একদিকে একটা আরেকদিকে আরেকটা। অবশ্য মিহালের সাথে তানজিনার ডিভোর্স কনফার্ম হওয়ার আগেই তো মিহাল তোর এখানে চলে এসেছে। তাহলে তো এটাই দাঁড়াচ্ছে যে ওরা দুজন মিলে তানজিনাকে ধোঁকা দিত। প্রথম দিনেই মিহালের তুরের দিকে মায়া ও ঘুর লাগা চাহনি দেখে আমার সন্দেহ হয়েছিল, আর তুমি আমার সন্দেহটাকে একদম পাত্তা দাওনি। তখন কি জানতাম যে এসবের মধ্যে তোমাদেরও কারসাজি আছে? তোর ওদের দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকেছে, যার কারণে ওদের বিচ্ছেদ হয়েছে। কেমন খারাপ একটা মেয়ে তোর, তুমি ভেবে দেখেছো? রাফি কথাগুলো শুনছিল আর দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছিল, আর সহ্য করতে না পেরে বলে ওঠে, এই মেয়ে চুপ, যা বলছিস একবার বিবেচনা করে বলছিস তুই? সব দোষ তোরের, তাই না? তোর বান্ধবীর কোনো দোষ নেই। কোন পরিস্থিতিতে ওদের বিয়ে হয়েছে তা তুই জানিস? মিহাল তানজিনাকে ফোন করেছিল অনুমতি নেওয়ার জন্য, কিন্তু তানজিনা যা করলো আর এর আগে যা করে এসেছিল, এর জন্য মিহাল ওই দিন বিয়েটা করে। আর তোর ছিল মৃত্যুসজ্জায়। তানজিনার সাথে যদি মিহালের ডিভোর্স না হতো, তাহলে তোর কখনই মিহালকে নিজের দিকে টানতো না, কারণ তোর মিহালকে সেই শর্তেই বিয়ে করেছে। যদি তানজিনার সাথে ডিভোর্সের আগে ওদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যেত আর তোর প্রেগনেন্ট হয়ে যেত, তাহলেও তোর তানজিনা বা তার পরিবারকে জানতে দিত না যে বাচ্চাটা মিহালের, যতদিন না মিহাল ও তানজিনা সম্পর্কে আছে। আরেকটা কথা, তোর আগে থেকে জানতো তানজিনা মিহালের মধ্যে বনিবনা হবে না, কারণ বিয়ের আগেই অনেক কিছু ক্লিয়ার হয়েই তোর বিয়ে করতে মিহালকে বলেছে। ওই দিন যদি ওদের বিয়ে না হতো, তাহলে মিহাল তানজিনার সাথে ডিভোর্সের পর কবে বিয়ে করতো বা আদৌ বিয়ে করতো কি না তার কোনো নিশ্চয়তা ছিল না। যাই বলো না কেন তুমি, তোমার বান্ধবীর দোষ ঢাকতে পারবে না এই দিয়ে। তানজিনা তো বেঁচে গেছে মিহালের সাথে ডিভোর্স হওয়ার কারণে, না হলে ওর জীবনটা নরকে পূর্ণ হতো, কারণ ওর স্বামী তো তখন অন্য নারীদের মাঝে থাকতো।
রাফি ইয়ানার গায়ে হাত তুলতে নিয়েও নিজেকে সংযত করে চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। ইয়ানা যখন দেখলো রাফি মারার জন্য হাত তুলেছে তখন ইয়ানা আরও রেগে গিয়ে বলে, এখন তুমি ওই মেয়েটার জন্য তোমার স্ত্রীর গায়ে হাত তুলবে? ভুলে যেও না আমি তোমার স্ত্রী, আর ওই মেয়েটা জাস্ট তোমার ফ্রেন্ড। রাফি চোখ বন্ধ অবস্থা জবাব দেয়, তুমি ভুল বললে। ও শুধু আমার ফ্রেন্ড না, আমার ফ্রেন্ডের থেকেও বেশি কিছু। ও আমার। রাফিকে বলতে না দিয়ে ইয়ানা বলে, কি বলবে? তোমার বোন? জাস্ট পাতানো বোন, আপন বোন তো আর না। এরকম কত দেখেছি ভাই বোন বানিয়ে পরে ঠিক অন্য কিছু বের হয়। এই কথা শুনে রাফির হাত অটোমেটিক ইয়ানার গালে থাপ্পড় বসিয়ে দেয়। রাফি নিজের রাগ আর কন্ট্রোল করতে না পেরে কাজটা করে ফেলে। ইয়ানা গালে হাত দিয়ে হতভম্ব চোখে রাফির দিকে তাকিয়ে আছে। তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। এই থাপ্পড়টা তোকে আরও আগে দেওয়া দরকার ছিল। আমি ভেবেছিলাম তুই অন্তত তানজিনার মতো না, কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম। রতনে রতন চেনে। তুই নিজের বান্ধবীর দোষ ঢাকার জন্য একটা প্রেগনেন্ট মেয়েকে খারাপ অপবাদ দিয়ে দিলি। একবারও চিন্তা করেছিস প্রেগনেন্ট মেয়েটার এই অবস্থায় এগুলো শুনে কী অবস্থা হবে? আর এখন তুই আমাকেও বলছিস ওকে নিয়ে খারাপ ইঙ্গিত দিচ্ছিস। মনে রাখিস, মুখ থেকে বের হওয়া কথা ও ধনুক থেকে বের হওয়ার তীর কোনোটাই ঠেকানো যায় না। এরপর থেকে নিজের মুখ সামলিয়ে কথা বলবি। কথাগুলো বলে রাফি দরজা খুলে রুম থেকে বের হয়ে চলে যায়। মিয়াল রুমে এসে তুরকে বিছানায় বসিয়ে নিজে ফ্লোরে বসে। তুরের হাত দুটি মুঠো করে সেখানে আলতো ঠোঁটের স্পর্শ দেয়। এরপর তুরের চোখের দিকে তাকিয়ে একটা মলিন হাসি দেয়। আর পুরোটা সময় তুর ভাবলেইহীনভাবে বসে আছে। মিয়াল তুরের পেটের উপর থেকে জামার সরিয়ে সেখানে চুমু দিয়ে অনাগত বাচ্চার উদ্দেশ্যে বলে, সরি বেবি, তোমার বাবার জন্যই তোমার মাকে এত কষ্ট পেতে হচ্ছে। তোমার বাবার করা ভুলের জন্য আজ তোমার মাকে এত পীড়াদায়ক কথা শুনতে হয়েছে। তোমার মায়ের সব কষ্টের মূলে আমি। মাফ করে দিও বাবাকে শোনা। তোমার মায়ের জীবনে আমি কষ্ট ছাড়া সুখ চিরস্থায়ী করতে পারিনি। এগুলো বলে তুরের পেটে মাথা রেখে জড়িয়ে ধরে মিয়াল আর চোখ থেকে টুপ টুপ করে পানি পড়ে, 2 ফোঁটা পানি। কেটে গেছে আরও 3 সপ্তাহ। আর 1 মাস পর তানজিনা ও আরিফের বিয়ে হবে, তাই তারা আজকে হসপিটালে বিয়ের কার্ড নিয়ে এসেছে। বিয়ের 2 সপ্তাহ আগে আনুষ্ঠানিক এনগেজমেন্ট হবে। অবশ্য ওদের মধ্যে আংটি বদল আগেই হয়ে গেছে, তাও সেটাকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিয়ের 1 সপ্তাহ আগে এঙ্গেজমেন্ট সেরিমনি করবে। এই 3 সপ্তাহ ইয়ানা রাফির ভয়ে চুপ থাকলেও চোখ দিয়ে ঠিকই তোরকে মানসিক কষ্ট দিয়ে যেত। তোর তো এমনি কিছু খেতে পারে না, প্রচুর বমি হয়। টুকটাক ফলমূল খেতে পারে, কিন্তু খাওয়ার আগে বমি আসার লক্ষণ দেখলে খাওয়া থামিয়ে দিতে হয়। আর হুটহাট যে কোনো সময় বমি আসে। কিন্তু আর কিছু খেতে পারুক বা না পারুক, আইসক্রিম ও চকলেট জাতীয় খাবারগুলো ঠিক খেতে পারে। তাই ওকে ফলের কাস্টার্ড, সালাদ এগুলো বানিয়ে দেওয়ার সময় সাথে আইসক্রিম দিয়ে দেয়, যাতে ফ্লেভারে খেয়ে ফেলে। মাঝে মাঝে তোর নিজের ইচ্ছায় কোনো কিছু বানায়, তাও সেগুলো হয় নাস্তা টাইপ। ভাত, মাছ, মাংস খেলেই বমি হয়। তবে চিকেন ফ্রাই একটু একটু খেতে পারে, বাকি সব হচ্ছে নুডলস, কেক, আইসক্রিম, কাস্টার্ড, ফ্রুট, সালাদ এগুলো খেয়ে থাকতে হয়। তাও মাঝে মাঝে এগুলো খেলেও বমি হয়। বলতে গেলে 24 ঘন্টায় 4-5 বার তো বমি করে। এই অসুস্থ অবস্থায়ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিচ্ছে, আর 1 সপ্তাহ পর 3 মাস পূর্ণ হবে। তখন ডাক্তারের কাছে জানতে চাইবে পেটের বাচ্চার কী অবস্থা। বিয়ের কার্ড দেওয়ার 3 দিন পর হঠাৎ একদিন আরিফ তানজিনাকে একটা রেস্টুরেন্টে আসতে বলে। তানজিনাও খুশি মনে যায়, কিন্তু সেখানে গিয়েই সম্মুখীন হয় একটা বড় সত্যের, যা তানজিনা আরিফের কাছ থেকে লুকিয়ে রেখেছিল এতদিন। রেস্টুরেন্টের কোনার দিকে একটা টেবিলে চুপ করে বসে আছে আরিফ, মুখে তার কঠোর গাম্ভীর্যতা। তানজিনা পাশে চেয়ারে এসে বসার পর আরিফ বলে, কেন লুকালে আমার থেকে এত বড় সত্য? তানজিনা অবাক হয়ে তাকিয়ে আছে, তা দেখে আরিফ আবার বলে, কেন বললে না? যখন তোমাকে আমি প্রপোজ করেছিলাম ওই সময় তুমি বিবাহিতা ছিলে। তানজিনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তানজিনা ভাবছে, এই বিয়ের কথা তো আমার পরিবার ও মিহালের পরিবার ছাড়া আর কেউ জানে না। তাহলে কি মিহাল আরিফকে বলে দিয়েছে? সেদিন ইনু ফোন দিয়ে বলেছিল সে তুর্কে অনেক খারাপ কথা শুনিয়েছে, যার দরুন রাফি ইনুকে থাপ্পড় দিয়েছে। এই কারণেই কি মিহাল আরিফকে সব কিছু বলে দিল? এখন যদি আমার আর আরিফের বিয়ের মধ্যে কোনো ঝামেলা হয়, তাহলে মিহাল, তোমাকে আমি ছাড়ব না। আমি তো তোমার দ্বিতীয় বিয়ের কথা আমার পরিবারকে জানাইনি, এবার ঠিকই জানাবো। তুমি আমাকে বর্তমান রেখে আরেকটা বিয়ে করেছিলে, তাই না? এবার মজা বুঝবে। আরিফের ডাকে তানজিনার হুঁশ আসে। কি হলো, কথার উত্তর দিচ্ছ না কেন? আমাকে তুমি জানাতে পারতে তুমি বিবাহিতা, তাহলে আমি তোমার পথ থেকে চলে যেতাম। কথাটা শুনে তানজিনার বুক ধক করে ওঠে। তানজিনা বলে, দেখো, ওই বিয়েটা আমারও মত নিয়ে হয়নি। আমি বিয়েটা করতে চাইনি। আমাকে জোর করে বিয়ে দিয়েছে, আর বিয়েটা শরীয়ত মোতাবেক হয়নি, শুধু রেজিস্ট্রি হয়েছিল আর কিছুই না।
বুঝলাম তোমার কথা, তাহলে আমাকে কিছু জানাতে পারতে। আর সেদিন হসপিটালে যাকে তুমি তোমার বন্ধু বলে পরিচয় দিয়েছিলে সেটাই যে তোমার হাজব্যান্ড ছিল, সেটা তো তুমি আমাকে বলতে পারতে। তোমাকে আমি যখনই জিজ্ঞাসা করতাম তোমার লাইফে কেউ আছে কি না, তুমি কারোর সাথে সম্পর্কে আছো কি না, তুমি বলতে না, তুমি সেটাকে কিছু না কিছু বলে কাটিয়ে দিতে। সত্য কখনো চাপা থাকে না তানজিনা, সেটা একদিন না একদিন বের হয়। আরিফের মুখ থেকে এই প্রথম তানজিনা নামটা শুনলো তানজিনা। সবসময় আরিফ তাকে মেহবিন নামে ডাকে। নিজেকে ধাতস্থ করে তানজিনা বলে, যে বিয়েটা আমি মানি না সেটা স্বীকৃতি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি তাকে কখনোই মানতে পারিনি, এমনকি বিয়ের পর তার সাথে কখনো বউসুলভ আচরণ করিনি। পছন্দ অপছন্দ ফ্যাক্ট না। তোমার একবার বিয়ে হয়েছিল, সেটা তুমি আমাকে জানানোর দরকার ছিল। যেখানে আমি তোমার ধর্ষণ হলেও তোমাকে আমি গ্রহণ করতাম, সেখানে কি তুমি এটুকু বিশ্বাস করে বলতে পারলে না? মানলাম তখন তোমার সাথে তার ডিভোর্সের কথাবার্তা চলছিল, কিন্তু আরিফকে থামিয়ে দিয়ে তানজিনা বলে, জানতে চাও না কার সাথে আমার বিয়ে হয়েছিল? হ্যাঁ, মিহাল। ডাক্তার ইফতি বউয়ের বড় বোনের স্বামী ওই মিহালের সাথেই আমার বিয়ে হয়েছিল। বিয়ের ঠিক 2 মাসের মাথায় মিহাল তুর্কে হাসপাতালে বিয়ে করলো, আর সেটা আমি 1 বছর 2 মাস পর জানতে পারলাম। অবশ্য আমাদের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু ভাবো যদি ডিভোর্স না হতো তাহলে। মিহাল যে তানজিনার হাজব্যান্ড ছিল এটা শুনে আরিফ হতভম্ব হয়ে যায়। তাও বলে, তোমাদের দুজনের ডিভোর্সের আগে একে অপরের সাথে হওয়া প্রতিটা কথা আমি জানি। তাই অন্তত এটা বলো না যে ডিভোর্সে মিহালের দোষটা বেশি, বরঞ্চ তোমার দোষটা বেশি। তোমার খামখেয়ালিপনা, তোমার ওকে ইগনোর করা, সবটা আমি জানি। আর সেখানে হওয়া তোমার প্রতিটা কথা স্পষ্ট বলে দিচ্ছে তুমি এই সম্পর্কটা কোনোভাবেই চাচ্ছ না। তাই তোমাদের ডিভোর্সটা শ্রেয় ছিল। তোমার ওকে একটু ভালো না লাগলে রেজিস্ট্রি করতেও রাজি হওয়াটা তোমার উচিত ছিল না। তুমি তোমার বাবা মাকে বুঝিয়ে বলতে পারতে। ছেলেটার কথা শুনে মনে হয়েছিল সে মনের মাঝে অনেক কষ্ট চেপে রেখেছে। কিসের কষ্ট চেপে রেখেছে? হ্যাঁ, এতই যখন কষ্ট তাহলে আরেকটা বিয়ে করতে গিয়েছিল কেন? তোমার কথা মতো যদি তুর মিহালের ওয়াইফ হয়, তাহলে তুর যখন মৃত্যুসজ্জা ছিল আর তোরের বিয়েটা হয়েছে ওর সার্জারির 3 দিন আগে, তারপরও ও কোমাতে চলে যায়। আর ইফতি আমাকে এটা বলেছে, মিহাল পূর্ববর্তী কিছু হিসাব নিকাশ ও পরিস্থিতি মেনে বিয়েটা করেছিল এবং ওদের বিয়েতে অনেক শর্ত ছিল। এগুলো সবই নীরার থেকে ইফতি জেনেছে। কিন্তু জানো আমার কি মনে হয়? তোমার করা প্রতিনিয়ত অবহেলা, অসম্মান এসবই ছিল মিহালের পূর্বের হিসাব নিকাশ। আর তোর নাকি অনেক আগে থেকে মিহালকে ভালোবাসে। তাই হয়তো মিহাল নিজে ভালোবাসা না পেয়ে একটা মৃত্যুশয্যায় থাকা মেয়ের ভালোবাসা পূর্ণ করার জন্যই ওকে বিয়ে করেছিল। তানজিনা আর কিছু না শুনে রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে যায়। তানজিনা বাসায় যেতে যেতে ভাবতে থাকে, কে জানাতে পারে তার বিয়ের কথা। কিন্তু এত ভেবে মিহালের পরিবার ছাড়া অন্য কাউকে দোষী করতে পারল না। বাসায় পৌঁছানোর পর সময় বুঝে ইয়ানাকে ফোন করে সব কিছু বলে, যা ইয়ানার রাগ আরও বাড়িয়ে দেয়। বন্ধুত্বের বন্ধনে এতটাই অন্ধ হয়ে গেছে ইয়ানা যে কোনটা আংশিক আর কোনটা পুরোপুরি ঠিক সেটার ভেদাভেদ করতে পারছে না। কথায় আছে না, আংশিক সত্য একটা মিথ্যের থেকেও ভয়ঙ্কর। ঠিক তেমনি ইয়ানা মানবিক দিক থেকে বিচার করছে না, বিচার করছে একজন স্ত্রী হিসাবে। ইয়ানা ভাবছে মিহাল তুর্কে বিয়ে করে তানজিনাকে ধোঁকা দিয়েছে, কারণ ইয়ানা জানে না তানজিনার করা কাজ, যেটাকে তানজিনা সিনিয়রের প্রতি ভক্তি দেখিয়ে আগে পিছে ঘুরত, কাজ থাকলেও আর না থাকলেও, আর বিবাহিতা হয়েও অবিবাহিতা পরিচয় দেওয়া। সেটা আসলে তার সিনিয়রের প্রতি থাকা সুপ্ত অনুভূতি, যা তানজিনা আগে বুঝতে পারেনি, কিন্তু এখন বুঝতে পারছে। ইয়ানা সবসময় তানজিনাকে প্রোটেক্ট করার চেষ্টা করত স্কুলে ও কলেজে। মাঝে মাঝে তানজিনার ক্ষতি হবে এমন ভুলগুলো ধরিয়ে দিত, যেমন কলেজে থাকতে প্রাইভেট টিউটরের বাসায় তানজিনার করা মিহালকে অপমান। সেই দিন ইয়ানা তানজিনাকে ভুলটা ঠিক করে দেওয়ার জন্যই তানজিনাকে মিহালের পক্ষে কিছু কথা বলেছিল, কারণ ওই দিন সকালেই টিচারের সাথে একটা বড় রকমের হাঙ্গামা হয়ে গিয়েছিল। মিহালের তানজিনাকে ডিভোর্স দেওয়া ও ডিভোর্সের আগে তুর্কি বিয়ে করা, এগুলো ইয়ানার কাছে জঘন্য লেগেছে, কারণ সে এটাতে তানজিনার প্রতি করা অন্যায় ভাবছে। আর একজন স্ত্রী হিসেবে অন্য স্ত্রীর কষ্ট যেমন ভালোবেসে বিয়ে করে সামান্য অবহেলার কারণে 6 মাসের মাথায় ডিভোর্স দিয়ে দেওয়া, প্রথম স্ত্রী বর্তমান থাকা অবস্থায় তাকে না জানিয়ে দ্বিতীয় জনকে বিয়ে করা, দ্বিতীয় জনকে বিয়ে করার পর প্রথম জনের করা অবহেলাগুলো মাথা চাড়া দিয়ে ওঠায় সেটাকে ডিভোর্স দিয়ে দেওয়া, এইসবই ইয়ানার ভাবনা চিন্তা। সে মুদ্রা শুধু একটা পিঠ দেখছে, অপর পিঠ দেখছে না। ইয়ানা নিরপেক্ষ হয়ে বিবেচনা করছে না, সে একপাক্ষিক হয়ে বিবেচনা করছে।
মোট কথা তানজিনা যা বলছে সেভাবেই কোনো বিবেচনা না করেই চলছে। কিন্তু তুর ও মিহালের বিয়ের দিন, রাফির বোঝানো বা প্রেগনেন্সির নিউজ জানার দিন সবগুলোতে ইয়ানা ভালোই ছিল। কিন্তু তানজিনার বলা মিহালের তুরকে 1 বছর আগে বিয়ে করা কথাগুলো আর বলার ধরন, এইসব ইয়ানাকে নিরপেক্ষভাবে ভাবতে দিচ্ছে না। বলা যায় সে এখন মেন্টালি কনফিউজড স্টেটে আছে। তানজিনার সাথে কথা বলার পর ইয়ানার মনে হলো তুর ও মিহালকে গিয়ে জবাবদিহি করতে বাধ্য করা, কিন্তু রাফি সেদিনে দেওয়া থাপ্পড়ের কথা মনে পড়ে যায়। তাই সে ভাবে চিল্লাপাল্লা না করে আস্তে করে গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করবে, জবাব চাইবে, যাতে আর কেউ টের না পায়। মিহাল ও তুর নিজেদের রুমের পাশে গার্ডেনের সাথে দরজার কাছে বসে আছে। ইয়ানাও বাংলো সদর দরজা দিয়ে না বের হয়ে তার রুমের গার্ডেনের সাথে দরজা দিয়ে বের হয়েছে গার্ডেনে। ওদের সামনে এসে দাঁড়ায় ইয়ানা। হঠাৎ করে ইয়ানাকে দেখে ওরা দুজনেই অবাক হয়। পরে তুর ইয়ানা চোখের দিকে তাকিয়ে নিজের প্রতি ঘৃণা দেখে চোখ নামিয়ে নেয়। ওর আর এসব মানসিক যন্ত্রণা ভালো লাগছে না এই সময়ে। প্রেগনেন্সির সময়টা হাসি খুশি থাকতে হয়, আর সেখানে ও কিনা কারো অহেতুক ঘৃণার পাত্র হয়ে থাকছে। ইয়ানা ওদের চিন্তা ভাবনা তোয়াক্কা না করে বলে, মিহাল, কাজটা কি তুমি ঠিক করলে? মিহাল কিছুই বুঝে পায় না, তাই অবাক হয়ে তাকিয়ে আছে। সাথে তুরও। ডাক্তার আরিফকে কেন তোমাদের মিহাল ও তানজিনার বিয়ে ও ডিভোর্সের কথাটা জানালে? নিজে তো দিব্যি ভালো আছো কাউকে ধোকা দিয়ে, আর এখন যখন সে একটু সুখের মুখোমুখি হলো তখনই তার সুখটাকে কেড়ে নিতে চাইছো? মিহাল ও তুর কথাগুলো শুনে ওদের অবস্থা এমন যে কে কার সুখ কেড়ে নিতে চাইছে আর কে কাকে দোষারোপ করছে। কি হলো, চুপ কেন? তুমি কি ভেবেছ তুমি পার পেয়ে যাবে? কখনোই না। তানজিনা আসছে, এবং তানজিনা তার পরিবারকে বলে দিয়েছে তোমার দ্বিতীয় বিয়ে করা প্রথম বউ বর্তমান থাকা অবস্থায়। কথাগুলো বলে আর কথা না বাড়িয়ে ইয়ানা সেখান থেকে চলে যায়। তুর মিহালকে পাশ দিয়ে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে আর বলে, কেন এমন হচ্ছে বলতে পারো? আমার জীবনে এই সুখ হয়তো আমার ভাগ্যেরই সহ্য হয় না। এই পরিবেশে আমি আমার বাচ্চাকে কিভাবে জন্ম দিব, যেখানে সে পেটে থাকা অবস্থায় তার মায়ের প্রতি ঘৃণা ভরপুর কারো মনে। মিহাল তুরকে নিজের সাথে শক্ত করে ধরে রেখে কান্না করতে মানা করছে। তানজিনার পরিবার এগুলো জেনে মিহালের পরিবারের সাথে ঝামেলা করতে যায়। তখন মিহালের দুলাভাই ওদের ভালো মতো বোঝায় যে তানজিনার সাথে ডিভোর্স তানজিনার দোষী হয়েছে, আর তুরের সাথে বিয়ের পরেই তুর কমাতে চলে গিয়েছিল। তানজিনা যে ডিভোর্সের পর অখুশি ছিল এমন তো না। তানজিনা তার নিজের লাইফে মুভ অন করার পরেই মিহালকে ডিভোর্স কনফার্ম করেছে। তাই মিহাল আগে কয়টা বিয়ে করলো না করলো সেটাই আপনাদের দেখার বিষয় না, কারণ তানজিনার সাথে সম্পর্ক থাকাকালীন মিহাল তানজিনাকে কোনো রকম কষ্ট দেয়নি। আর যদি বলেন ধোকা, তাহলে সেটা তানজিনা আগে দেওয়া শুরু করেছে। এরপর তো ওরা দুজনের মনোমালিন্যের কারণে একে অপরের মুভ অন করার ব্যাপারে না জেনে ডিভোর্স দিয়ে দিয়েছি। তাই এটাকে আর আগে বাড়াবেন না। আমরা সিউরিটি দিয়ে বলতে পারি মিহাল ডাক্তার আরিফকে ডিভোর্সের ব্যাপারে কিছু জানায়নি, আর জানিয়ে বা ওর লাভ কি? কথাগুলো শুনে তানজিনার পরিবার দমে যায়। তারা আর কথা আগে বাড়ায় না, কিন্তু তানজিনা মনে মনে এটা ভেবেই নিয়েছে মিহাল এই কথাগুলো লাগিয়েছে, নাহলে আর কে লাগাবে। তাই সে পরের সপ্তাহে আমেরিকা যাবে মিহালের সাথে সামনাসামনি কথা বলতে। এদিকে আরিফ বিয়েটা আপাতত পেন্ডিংয়ে রেখেছে। এটাও একটা বড় কারণ তানজিনা রেগে যাওয়া। মিহালের দুলাভাই মিহালকে তানজিনার পরিবারের সাথে কি কথা হয়েছে সেগুলো জানায়, সাথে এটাও জানায় এখন তানজিনার বিয়েটা পেন্ডিং আছে। তানজিনার বিয়েটা পেন্ডিংয়ে আছে এটা শুনে মিহালের খারাপ লাগে। মিহাল তো চায়নি তানজিনার সাথে এটা হোক। তুর যখন মিহালকে জিজ্ঞাসা করে কি কথা হয়েছে, তখন মিহাল বলে, দুলাভাই সবাইকে সব কিছু বুঝিয়ে সুঝিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে, কিন্তু তানজিনার বিয়েটা এখনও পেন্ডিংয়ে আছে। ডাক্তার আরিফ বিয়েটা পেন্ডিংয়ে রেখেছে। আমার তানজিনার জন্য খারাপ লাগছে। আমি চাইনি তানজিনার সাথে এরকম কিছু হোক, কারণ আমি তাকে ভালোবাসতাম আর সে আমায় ভালোবাসতো না, এতেও তার কোনো দোষ নেই। এটা ঠিক তানজিনা বিয়ের পর আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে, কিন্তু দেখো ওর করা খারাপ আচরণের জন্যই আমি তোমার ভালোবাসাটা বুঝতে পেরেছি। তানজিনা যেহেতু তার নিজের জীবনে সুখ বেছে নিয়েছিল, তাহলে আমি কেন চাইবো তার খারাপ হোক? বরঞ্চ আমার কারণে আজকে তানজিনা যাকে ভালোবাসে তার থেকে দূরে সরে যাচ্ছে। আমার সাথে তার বিয়ে, ডিভোর্স এগুলোর কারণেই তো এসব হচ্ছে এখন। আমার সত্যি খারাপ লাগছে, নিজেকে দোষী মনে হচ্ছে। মিহালের বলা প্রতিটা কথা স্বাভাবিক থাকলেও তোরের কাছে তা স্বাভাবিক লাগেনি। তোর কষ্ট পেয়েছে এই ভেবে যে মিহালের মনে আবার তানজিনার জন্য সহানুভূতি জন্ম নিচ্ছে। তাহলে কি আবার ওর কাছ থেকে ওর ভালোবাসার সুখ পাখিটা চলে যাবে? এসব কথা তোর ভাবছে কারণ এই সময় প্রচুর মুড সুইং হয়। কারো কথা স্বাভাবিক থাকলেও মাঝে মাঝে সেটাকে অস্বাভাবিক লাগে। আজ এই সেমিস্টারের শেষ পরীক্ষা, আর তুরেরও 3 মাস পূর্ণ হয়েছে প্রেগনেন্সির। মিহালের বলা ওই দিন স্বাভাবিক কথাবার্তা তুরের খারাপ লাগে। এরপর থেকে তুরের মন কিছুটা আরও খারাপ হয়ে থাকে।
তোরের মাঝে মাঝে মনে হয় সে কি কারো জীবনে বোঝা হয়ে আছে, সে কি অনেক খারাপ, যার কারণে 7 বছর ধরে একসাথে পড়াশোনা করার পরেও ইনুর মনে ওর জন্য তিক্ত ধারণা। সে কি আসলে তানজিনার সংসার ভেঙেছে? এসব চিন্তাভাবনা তোরকে ভিতরে ভিতরে অনেক কষ্ট দিচ্ছে, আর এসব কষ্ট সে মিহালকেও বুঝতে দিচ্ছে না। আজকে শেষ পরীক্ষা, আর আজকে তানজিনা আমেরিকায় এসে ওদের মুখোমুখি হয়েছে। ইউনিভার্সিটির ক্যাম্পাসেই তাদের কথাবার্তা চলছে। তুই কেমন বান্ধবী রে? বুঝলাম তুই মিহালকে ভালোবাসিস, কিন্তু যখন তুই মিহালকে বিয়ে করলি তখন কিন্তু আমি মিহালের স্ত্রী ছিলাম। ভালোবাসতাম না ঠিক আছে, কিন্তু মিহাল তো বাসত। যদি আমাদের দুজনের সম্পর্কটা স্বাভাবিক হয়ে যেত তাহলে কি তুই আমাদের মাঝখানে তৃতীয় ব্যক্তি হয়ে থাকতি না? তখন তুই বান্ধবী হয়ে নিজের বান্ধবীর ঘর ভাঙতি। এত নিচে নেমে গেছে তোর চিন্তাভাবনা। কথাগুলো শুনে সবাই রেগে আছে, কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, কারণ তারা পুরো কথা শুনতে চায়। এরপর প্রত্যুত্তর করবে। রনক, জারিন, ফায়জা, শাফকাত, নাদিয়া, আশফি, তাওহিদ, তাইজুল ও ভিনদেশি বন্ধুরা ছাড়া সবাই আছে। মিহাল তুলের পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে দুহাত মুঠ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। আর অর্ক তো ইতিমধ্যে কিছু বলার জন্য তেড়ে যেতে নিয়েছিল, কিন্তু রিজভি ধরে থামিয়েছে। রাফিও সব শুনে প্রত্যুত্তর করার অপেক্ষায় আছে। তোর তানজিনার কথা অশ্রু সজল চোখে মিহালের দিকে তাকায়, কিন্তু মিহাল মাথা নিচু করে রাখায় মিহালের মুখশ্রীর ভাবগতি দেখতেও বুঝতে পারছে না। এতে তুরের আরও গভীর অভিমান হয়। তোর আর সহ্য করতে না পেরে সেখান থেকে দ্রুত পদে প্রস্থান করে বাইরের দিকে। তুরের যাওয়া দেখে মিহাল একটা দীর্ঘশ্বাস ফেলে, কারণ সে মনে মনে চাচ্ছিল তোর এখান থেকে সরে যাক, কারণ এখন ওরা তানজিনাকে যা জবাব দেবে তার প্রত্যুত্তরে তানজিনা তোরকেই বাজে কথা শোনাবে। তুরের পিছু পিছু আরেকজন সেখান থেকে সটকে পড়ে। সেই সময় সেখানে ডাক্তার আরিফ উপস্থিত হয়। তানজিনা আরিফকে দেখে ভ্যাবাচাকা খেয়ে যায়। সে ভাবতেও পারেনি আরিফ আমেরিকায় আসবে। এতক্ষণ তানজিনা মনে মনে যা ভেবে রেখেছিল বলবে, সেগুলো এখন তার মুখেই রয়ে যাচ্ছে, কারণ আরিফের সামনে সে সেগুলো বলতে চায় না। সত্যি বলতে তানজিনা এখন আরিফের সাকসেসকে না আরিফকে ভালোবাসে। যতটা ভালোবাসলে হারানোর ভয় থাকে ঠিক ততটা। ওদের মাঝে এখন উভয় পক্ষেরই বাকবিতণ্ডা শুরু হয়। মিহাল তানজিনাকে সব কিছু একদম পাই টু পাই বলে যাচ্ছে। তানজিনার করা সেই কলেজ থেকে অপমান, নিচু দেখানো, বিয়ে, অবহেলা, রুট ব্যবহার সব কিছু বলছে। আরিফ স্বীকার করে মিহাল তাকে বিয়ে ও ডিভোর্সের কথা বলেনি। বলেছে একটা মেয়ে যে কিনা ওদের হসপিটালে তানজিনার ব্যাচের। সেই মেয়েটা হচ্ছে তানজিনার ভাবির চাচাতো বোন। তানজিনার সাথে মিহালের বিয়ের খবর তানজিনার ভাবির পরিবারও জানে না, কিন্তু তানজিনার ভাবির চাচাতো বোন মনে মনে আরিফকে পছন্দ করত। মেয়েটা প্লেগার্ল টাইপের হলেও ডাক্তার আরিফের সাথে তানজিনাকে সহ্য করতে পারে না। ওই দিন যখন মিহালকে নিয়ে তানজিনা রেস্টুরেন্টে যায় হাসপাতাল থেকে বেরিয়ে, তখন ওই মেয়েটাও ওদের পিছু নেয় আর ওদের পাশের টেবিলে বসে এইসব জানতে পারে আর সব কিছু রেকর্ড করে রাখে। আরিফ তানজিনাকে বলে দিয়েছে যেদিন নিজের করা ভুল বুঝতে পারবে সেদিন যেন তার কাছে আসে, এর আগে তাদের বিয়ে হবে না। তানজিনা এই কথাগুলো শুনে অনেক কষ্ট পায়। সে অনেক মিনতি করে আরিফকে, পারিপার্শ্বিক অবস্থা ভুলেই ওখানে, কিন্তু আরিফ তার কথায় অনড়। সে বলেছে আগে নিজেকে শুধরাও, তারপর আমি তোমাকে বিয়ে করব কিনা ভাববো। তানজিনা এখন কিছুটা হলেও নিজের ভুল বুঝতে পারে, কিন্তু পুরোপুরি এখনও বুঝতে পারেনি। হয়তো সময় গেলে নিজের ভুল বুঝে নিজেকে শুধরিয়ে ভালো মানুষ হয়ে আরিফের জীবনে যাবে কোনো এক সময়। ওদের দুজনের সম্পর্কটা এখন সময়ের উপর নির্ভর করছে। সময় বলে দেবে ওদের সম্পর্কটা কোন দিকে মোড় নেবে।